আমি মধুবন্তী শুরু করছি সেরা 10 আর সেরা 10-এর শুরুতেই যে খবরে নজর রাখবো, প্রচন্ড তাপপ্রবাহ, যে পরিমাণ গরম পড়েছে, চারিদিকের যা পরিস্থিতি, সেখানে এই ধরনের খারাপ খবর শুরুতেই দিতে হচ্ছে। তাপপ্রবাহের জন্য একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল। এবং এই যে আবহাওয়ার পরিস্থিতি, যেখানে মধ্য কলকাতায় তাপপ্রবাহের দাপটেই একজনের মৃত্যু হলো, সে ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, মৃত্যু হয়েছে ২৬ বছরের এক যুবক। সোমবার ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় যুবককে। পুলিশের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রখর দাবদাহ, কিছু সপ্তাহ ধরেই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আবহাওয়ার এই পরিস্থিতি কিন্তু শুক্রবার অবধি চলবে, এমনটাই আবহাওয়া দপ্তর বলেছে। এই প্রবল তাপপ্রবাহের ফলে মধ্য কলকাতায় একজনের মৃত্যু হলো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে অবস্থা আবহাওয়ার, প্রকৃতির যে পরিস্থিতি, সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই মর্মান্তিক। আবহাওয়া দপ্তর সূত্রে বলছে এই পরিস্থিতি কাটবার নয় এখনো। আর ২৬ বছরের এক যুবকের এই প্রবল তাপপ্রবাহে মৃত্যু হয়েছে, এমনটাই খবর আসছে। তুমি কি জানতে পারছো এখনো পর্যন্ত? রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে রিয়ার কথা আমার কাছে পৌঁছচ্ছে না। রিয়ার কাছ থেকে আমরা অবশ্যই এই খবরের আপডেট নেব। আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে অসুস্থ যুবক, তাকে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালে। সোমবার ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। আরো বিস্তারিত জানার জন্য আমরা যোগাযোগ করেছি আরো একবার আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে? ওই যুবক অসুস্থ ছিলেন নাকি তাকে মৃত অবস্থায় পেয়েছে পুলিশ? প্রবল তাপপ্রবাহের ফলে তার এই অবস্থা হয়েছে জানা যাচ্ছে, আর কি খবর রয়েছে? মধুবন্তী শোনা যাচ্ছে? হ্যাঁ রিয়া, স্পষ্টভাবেই শোনা যাচ্ছে, তুমি বলো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বড়বাজারে গতকালকে এমজি রোডের সামনে, এমজি রোডের ক্রসিং এ এক যুবককে সেখানে পড়ে থাকতে দেখা যায় এবং তারপরেই বড়বাজার থানা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালাইজ করলেই সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং সেখানেই জানা যায় যে অতিরিক্ত হিটের জন্যই কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ২৬ বছরের যুবক প্রবন্ধ কুমার রানা বলে এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বাগুইহাটির বাসিন্দা এবং যখন সে ২৮ তারিখে বাড়ি থেকে বেরোয়, তারপর থেকে মিসিং ডায়েরি করেছিল। যখন বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছিল, ২৪ ঘন্টা কেটে গিয়েছিল, তাকে পাওয়া যাচ্ছিল না এবং ফ্যামিলির তরফ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল বাগুইহাটি থানাতে। এবং তারপরেই জানা যায় যে সেই যুবকই হচ্ছে এই যুবক যে কিনা যার মৃত্যু হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে যেভাবে যে দাবদাহ বাড়ছে, শহর, শুধু শহর নয়, শহরতলি সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেভাবে দাবদাহ বাড়ছে, সেই কারণের জন্যই কিন্তু রেড অ্যালার্ট যেমন রয়েছে এবং সেই কারণের জন্য যেটা দেখা যাচ্ছে যে এই হিটওয়েভের জন্যই কিন্তু এই প্রবন্ধ কুমার রানা তার মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই তার ফ্যামিলি রয়েছে এসএসকেএম এ, সেখানের মর্গে রয়েছে, তার পিএম কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। যেমনটা জানা গেল, হিট ওয়েভের কারণেই, অর্থাৎ এই তাপপ্রবাহের জেরেই মৃত্যু হয়েছে ২৬ বছরের যুবকের। পুলিশ সূত্রে এমনটাই খবর।
দফা ভোটে মোতায়েন, এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাহিনী। ভোটের আগে আরো বাহিনী পৌঁছবে। জানিয়ে রাখি, তৃতীয় দফায় 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর আগে আমরা জানতাম দ্বিতীয় তৃতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে থাকবেন জওয়ানরাও। দ্বিতীয় দফায় আমরা সেই ছবিও দেখেছি। মালদা এবং মুর্শিদাবাদে মোতায়েন বাহিনী। তৃতীয় দফায় 334 কেন্দ্রীয় বাহিনী, এলাকায় নিরাপত্তার দায়িত্বে বাহিনী। ভোটের আগে আরো বাহিনী পৌঁছবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, নির্বাচন কমিশনে কি জানা যাচ্ছে? দেখো, আগামী 7ই মে যে 4টি আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে কিন্তু মালদা উত্তর, মালদা দক্ষিণ, এছাড়া মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর রয়েছে। সাম্প্রতিক সময় যদি দেখা যায় তাহলে মুর্শিদাবাদে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছে, যেটা কমিশনের নজরে এসেছে ইতিমধ্যেই। আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকে যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদা মুর্শিদাবাদ এই দুই জেলায় যে 4টি আসনে নির্বাচন হবে তৃতীয় দফায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহলদারি করছে এবং তারা রুট মার্চ করছে। পাশাপাশি ভোটের নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যেই তারা তাদের দায়িত্বভার সামলাচ্ছেন। এছাড়া অতিরিক্ত আরো বেশ কিছু বাহিনী, সেটা কিন্তু তৃতীয় দফার নির্বাচন অর্থাৎ আগামী 7ই মের আগেই মালদা এবং মুর্শিদাবাদে পৌঁছে যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে যাতে ভোটারদের মধ্যে ভোটকে ঘিরে কোনো রকম ভীতি না থাকে, নির্ভয় তারা যাতে ভোটদান করতে পারে এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তার পাশাপাশি প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে, যাতে কোনোভাবেই নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই কিন্তু প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ এই যে 5 দফা ভোট বাকি রয়েছে দেশ এবং রাজ্যে, সেখানে কিন্তু যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্যই কিন্তু এই পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে। সেরা 10-এ এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, বিকল্প জ্বালানি ভবিষ্যৎ, আর তাই গবেষণা করতে এবার আমেরিকায় পাড়ি আলিপুর দুয়ারের সৌর্যদ্বীপের। সেখানকার 4টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু গবেষণার জন্য বেছে নিয়েছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে। দেখুন। তাই বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুর দুয়ারের সৌর্যদ্বীপ পাল। শুরু হয়ে গিয়েছে ভিসার প্রক্রিয়া। আগামী 14ই আগস্ট তিনি মার্কিন মুলুকে পাড়ি দেবেন এবং 26শে আগস্ট থেকে শুরু হবে তাঁর গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান সৌর্যদ্বীপ। আমার লক্ষ্য বর্তমানে পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরে আসা এবং কোনো ইনস্টিটিউটে, রিসার্চ ইনস্টিটিউট হোক বা ইউনিভার্সিটি হোক, সেখানে অধ্যাপনার কাজে যোগদান করা এবং নিজের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সৌর্যদ্বীপের সাফল্যে খুশি তাঁর পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমি একটা ভরসা করেছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বা সরকারি স্কুলে পড়ে বাংলা মাধ্যমে পড়েও যে কিছু করা যায়, সেটা একটা দৃষ্টান্ত আমি মনে করি আমার ছেলে। বিকল্প শক্তির উৎস খোঁজাই সৌর্যদ্বীপের লক্ষ্য। পৃথিবীতে কয়লা পেট্রোলের যোগান দিন দিন কমে আসছে, তাই বিকল্প জ্বালানির সন্ধান পাওয়া খুব জরুরি। কার্বন ডাই অক্সাইডকে বিজারণের মাধ্যমে মিথানল তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে খরচও কমবে। বিকল্প আবিষ্কার করতে পারলে গোটা বিশ্বের জন্য ভালো হবে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। এবার যে খবরে নজর রাখবো, পাইপের জলে স্নান, ওআরএস এ চুমুক, গরমে কার কথা বলছি? রয়্যাল বেঙ্গলদের জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থার কথা বলছি। রয়্যাল অ্যারেঞ্জমেন্ট ঝড়খালিতে। তাপপ্রবাহে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের ছবিটা দেখাবো। সেখানে থাকা বাঘেদের জন্য ইলাহি আয়োজন করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। দেখুন।
এই চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস করছে পশুরাও। কাহিলয় পড়েছে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারও। তাই রয়্যাল বেঙ্গলদের গরমের হাত থেকে বাঁচাতে রয়্যাল আয়োজন সুন্দরবনের ঝড়খালিতে। কি নেই সেখানে? দুবেলা দীর্ঘক্ষণ ধরে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে স্নান করানো হচ্ছে। ভিটামিন সি ট্যাবলেট, ওআরএস-এর জল গুলে খাওয়ানো হচ্ছে। 24 ঘন্টা ধরে বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা। পাশাপাশি এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথ টাব। স্নানের জন্য রয়েছে প্রাকৃতিক পুকুর। খাঁচার মধ্যে বড় বড় পাত্রে রাখা হয়েছে জল, যাতে নিজেদের প্রয়োজন মতো সেই জল খেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারও। বাঘেদের শরীরকে শীতল রাখতে এই সমস্ত ব্যবস্থা করা হলেও তাদের খাবারের মেনুতে আপাতত অন্য কোনো পরিবর্তন করা হয়নি বলেই বন দপ্তর সূত্রে খবর। তবে দুবেলাই বাঘেদের খাঁচাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা। ঝড়খালি থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। আসবো পরের খবরে। কোভিশিল্ডে বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার শঙ্কা স্বীকার করলো এই প্রতিষেধকের নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষেধক ব্যবহারে টিটিএস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, কমতে পারে দৃষ্টিশক্তি, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নতুন করে শিরোনামে কোভিশিল্ড। অতিমারি করোনা প্রায় বিদায় নিয়েছে বলা চলে। এখন আর কোনো দেশেই সেভাবে করোনার কথা শোনা যায় না। 2020-21 সালে করোনা পর্বে প্রতিষেধক হিসেবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের কথা খুব শোনা যেত। সম্প্রতি আবারও উঠে এলো সেই কোভিশিল্ডের প্রসঙ্গ। কোভিশিল্ডের জন্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ব্রিটিশ আদালতের স্বীকারোক্তি এই প্রতিষেধকের নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার। গত ফেব্রুয়ারি মাসে আদালতে পেশ করা এক নথিতে ওই টিকা প্রস্তুতকারী সংস্থা জানায়, কোভিশিল্ডের কারণে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামে এক বিরল রোগে আক্রান্ত হতে পারেন টিকা গ্রহীতারা। এই রোগে আক্রান্ত হলে কারো রক্তে অনুচক্রিকার পরিমাণ অনেক কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। টিটিএস এ আক্রান্ত হলে রোগের হৃদরোগ, দৃষ্টিশক্তি ক্ষয়, দুর্বলতা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা হতে পারে। এই রোগ হলে বিপুল পরিমাণ জরিমানাও দিতে হতে পারে নির্মাতা সংস্থাকে। ভারতে কোভিশিল্ড তৈরির বরাদ দেওয়া হয়েছিল আদার পুনাওয়ালা সংস্থা সেরাম ইনস্টিটিউটকে। দেশে অন্তত 75% কোভিশিল্ড টিকাকরণ করেছে মোদী সরকার। এই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েই যখন দুনিয়া জুড়ে তোলপাড়, তখন ভোটের মুখে বড় অস্ত্র উঠে এলো বিরোধীদের হাতে। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। পাকিস্তানের সাহায্যে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল মঞ্জুর করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সময় এই তহবিল মঞ্জুরের আবেদন জানান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরেই সোমবার এই পদক্ষেপ করল আইএমএফ। পাকিস্তানের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে তাদের পাশে দাঁড়ালো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। সোমবার 1.1 বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 9,200 কোটি টাকা তহবিল মঞ্জুর করল আইএমএফ। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সময় আইএমএফ এর এমডির কাছে তহবিল মঞ্জুরের আবেদন জানান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরেই সোমবার এই পদক্ষেপ করল আইএমএফ। পাকিস্তানকে দেয় মোট অর্থের এটি তৃতীয় কিস্তি বলেই জানিয়েছে আইএমএফ। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে এবং দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সংস্কার কার্যকর করতে কমপক্ষে 3 বছরের জন্য ঋণের আবেদন করে ইসলামাবাদ। তবে ঋণের পরিমাণ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি পাক অর্থমন্ত্রী। তবে ঋণ নিয়েই পাক সরকারকে অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন বিরোধী নেতা ফজলুর রহমান। পাক পার্লামেন্টে তার উদ্বোধনী ভাষণে বিরোধী নেতা ফজলুর বলেন, 1947 সালে ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারত যেখানে অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তান ভিক্ষা করছে। স্বাভাবিকভাবেই তার এই কটাক্ষ নিয়ে জোর চর্চা চলছে পাকিস্তানে। কলকাতা টিভি। এদিকে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছিল প্যালেস্তাইনপন্থীরা। এখনো পর্যন্ত কমপক্ষে 900 জন গ্রেফতার। তবে এবার বিক্ষোভ দুভাগে বিভক্ত। বিশ্ববিদ্যালয়ের চত্বর এবং ক্লাসের মধ্যে ইহুদি ছাত্রদের ঢুকতে বাধা দিলে প্যালেস্তাইনপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন ইসরায়েল সমর্থিত পড়ুয়ারা।
উঠেছে স্লোগান প্যালেস্তাইনকে মুক্ত করো। পাশাপাশি ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, এখনো পর্যন্ত 10 দিনে কমপক্ষে 900 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিক্ষোভ এখন আরো ভয়ঙ্কর। গ্রেপ্তারি উপেক্ষা করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ইউনিভার্সিটিতে ইহুদিদের ছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ক্লাসের মধ্যেও প্রবেশ করতে দিচ্ছে না প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় ইহুদি ছাত্রদের দাবি, আমরা কখনোই এই হিংসার সাথে যুক্ত নয়, কার্যত এই বিষয়টি আমাদের কাছে লজ্জার, আমরাও এই যুদ্ধের বিপক্ষে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এখন ইসরায়েলপন্থীরাও বিক্ষোভে সামিল হয়েছেন। এবার দুভাগে বিভক্ত বিক্ষোভকারীদের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। আমেরিকার সাধারণ নির্বাচনের আগে এ হেন ঘটনায় পরিস্থিতি যে আরো জটিল হচ্ছে, বাইডেনের দেশে এই নিয়ে কোনো সন্দেহ নেই। কলকাতা টিভি। আর সেরা দশ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।